এই রাজ্যে যদি স্কিলফুল কেউ হয় তাহলে তার জন্য চাকরি আছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা পান? নেই না। মুখ্যমন্ত্রী বলছেন যে ঘুগনি চপ বেচো, এর থেকে লজ্জার কি আছে বলুন তো? যারা ওনাদের ফাইলটা চেপে রেখেছে ওনার মা সেই পার্টিতে জয়েন করে ভোটে দাঁড়াচ্ছেন, এর চেয়ে লজ্জার কি আছে? তৃণমূলের লোকেরা তো সব লোপাট করে দিয়েছে। বেকার ছেলেদেরকে আরো বেকার করেছে, তাদের হাতে মদের বোতল ধরিয়েছে, চালুনি করে ছুঁচের বিচার। মিঠুন চক্রবর্তী হচ্ছেন কোবরা আর ইনি হচ্ছেন নাগ। যত পাড়ার সেতলা থান আছে, খালি থান আছে, সব টেনে বের করবে বিজেপি। ডলার প্রেজেন্স দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আজ আমরা হুগলির চুঁচুড়ায়, এবং এই জেলাতে যে 18টা আসন রয়েছে প্রতিটি বিধানসভা নির্বাচনেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওলন্দাজদের ছেড়ে যাওয়া এই শহরে এখনো আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান ইতিহাস। আর আজ আমরা এই চুঁচুড়ার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। এই শহরে রাজনৈতিক সচেতন মানুষ তারা কি ভাবছেন এবারের নির্বাচনে ঠিক কি হতে চলেছে, সাধারণ মানুষের থেকে সেই ভাইবসটা বোঝার চেষ্টা করব। দাদা, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, ভোট তো দিচ্ছেন? অবশ্যই। দেখুন, যখনই আমরা ভোট দিই একটা লোকাল ইস্যু যে নির্বাচনই হোক না কেন সেটা তো মাথায় থাকে, কিন্তু এবারে সত্যি যখন ভোটটা দিতে যাবেন তখন এই লোকাল ইস্যুর বাইরে গিয়ে কোন ফ্যাক্টরটা সব থেকে বেশি মাথায় আসবে? সেটা দুর্নীতি হোক, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, এবং এসআইআর হোক, নিরাপত্তা হোক, কি? সবকটা ইস্যুই প্রধান ইস্যু বলে পরিগণিত হচ্ছে এখন বর্তমান পশ্চিমবাংলায়। আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বর্তমান শাসক দল কীভাবে এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে অতীতের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে রূপায়িত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আজকের এই ভোটদান। আজকে দেখা যাচ্ছে যে প্রিজন ভ্যানে আরাধ্য দেবী মা কালীকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে স্বাস্থ্য শিক্ষা পঙ্গুত্বের আকার ধারণ করেছে। শুধু তাই নয়, কয়লা বালি গরু তো খাচ্ছে, তার সাথে মানুষের পায়খানাটা খেয়ে নিচ্ছে। সুলভ শৌচালয়ের জন্য কেন্দ্র থেকে পয়সা পাঠাচ্ছে, সেই টাকা পর্যন্ত এখানকার ব্লক স্তরের তৃণমূল নিচের স্তরের যারা পদাধিকারী রয়েছে তারা খেয়ে ফেলছে। সুতরাং একাধিক দুর্নীতি যে জর্জরিত শুধু পশ্চিমবাংলা তাই নয়, আজকে দেখা যাচ্ছে যে আমরা ভারতবাসী হয়ে পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবো কিনা সেটাই আজকে প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই জন্যে একাধিক এরকম বিষয় নিয়ে আজকে পশ্চিমবঙ্গে ভোট দেবেন এগুলো মাথায় থাকবে। বেশ, এবং অনেকে রয়েছেন, প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। কর্মসংস্থান সবাই বলছে এটা একটা বড় ফ্যাক্টর। চলে যাব দাদা, কি মনে করছেন? কর্মসংস্থান তো একটা বড় ফ্যাক্টর। আপনার বাড়িতে চাকরিপ্রাপ্ত মানে চাকরির বয়সী ছেলেমেয়েরা রয়েছে, তাদের চাকরি হয়েছে? চাকরি হয়নি, কিন্তু এটাও তো বাস্তব। আজকে আপনি হুগলি আমাদের দিল্লি রোডের ধার দিয়ে যান, দেখুন কত সত্যিকারের ছোট ছোট শিল্প আছে। আগের বক্তা যেটা প্রথমেই উনি আরম্ভ করলেন, দেখুন একটা বিভেদ দিয়ে আরম্ভ করলেন। আমরা বিভেদের রাজনীতি করি না, আমরা স্বচ্ছ রাজনীতি করি। উনি আজকে দাঁড়িয়ে যে কথাটা এইখানে বললেন, আজকে পশ্চিমবঙ্গ বলেই শুধুমাত্র এই কথাটা আজকে উনি বলতে পারলেন। আমি আপনার কাছে যাব, একেবারে তরুণ প্রজন্ম। চাকরি মানে যেটা উনি বললেন যে চাকরি হয়তো হয়নি, কিন্তু সেই ক্ষোভটা কি নেই? কি মনে করছেন? চাকরি হয়নি কেন, আপনি নিজেকেই দেখুন না। এই রাজ্যে যদি স্কিলফুল কেউ হয় তাহলে তার জন্য চাকরি আছে। কেউ যদি দক্ষ হয় তাহলে তার জন্য চাকরি আছে। যদি কেউ স্কিলফুল না হয়, আমি মাস্টার ডিগ্রি পাস করেছি কিন্তু আমার কোনো স্কিল নেই, আমি কোনো একটি বিষয়ে পারদর্শী। কি স্কিলের কথা বলছেন? একটা মানে শিক্ষাগত যোগ্যতা, তারপরে আর তাকে প্রমাণ করার জন্য কি ধরনের স্কিলের কথা আপনি ভাবছেন? আমি খুব সহজভাবে আপনাকে বোঝাচ্ছি। আপনি জার্নালিস্ট, আপনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন, আপনি সাংবাদিকতায় দক্ষ, আপনি তো পশ্চিমবাংলার বুকেই দিওয়ালে কাজ করছেন। তো স্বাভাবিকভাবেই চাকরি নেই এমন বিষয়টা নয়। কর্মসংস্থান যদি বলেন, কর্মসংস্থান মানে কিন্তু শুধুমাত্র চাকরি নয়, এটা মাথায় রাখা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলছিলেন, আমার আগের যিনি বক্তা বললেন, তিনি বললেন পায়খানার টাকা, পায়খানা খেয়ে নিচ্ছে। এখন পায়খানা উনি খেতে পাচ্ছেন না, সেটা তো আর তৃণমূল কংগ্রেসের কিছু করার নেই। যদি ওনাদের মনে হয় ওনারা পায়খানা খাবেন, খেতে পারেন, প্রচুর পায়খানা। আমি চলে যাব। কি মনে করছেন দিদি? আপনি তো দেখছি একেবারে নমো নমো বিজেপি শাড়ি পরেই চলে এসেছেন। পরিবর্তন এরকমই আশা করছেন, তাই জন্য আগে থেকেই এরকম শাড়ি? অবশ্যই পরিবর্তন আসছে। আমরা সারা পশ্চিমবঙ্গের লোক চাইছে বিজেপি আসুক, বিজেপি মানে অন্তর থেকে সবাই চাইছে বিজেপিকে ভোট দেবে, বিজেপি আসছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সবথেকে বড় ঘটনা হচ্ছে এই যে মহিলা সংরক্ষণ বিল, উনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, মহিলা করছেন, কিন্তু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? না, পাই না, নেই না। যাই হোক, লক্ষ্মী ভাণ্ডার উনি মহিলা করছেন, তাহলে মহিলা সংরক্ষণ বিল উনি কেন পাস হতে দিলেন না?
উনি তো মহিলা, তাহলে কি ওর নিজস্ব মানে পরিবারকে নিয়েই পার্টি করবে? পরিবারের লোককে দিয়েই আগে এগিয়ে নিয়ে যাবে, আর লোককে সুযোগ দেবে না? হ্যাঁ, আমি চলে যাব। লক্ষ্মীর ভান্ডারের টাকা পান? না। আপনি পান? না। আপনি পান? না না, লক্ষ্মী ভান্ডারের টাকা কেন নেব? আগে আমার যে বেকার ছেলেগুলো ঘরে রয়েছে তারা অতি শিক্ষিত বা মধ্য শিক্ষিত, তারা আজকে ন্যায্য দাবি চাইছে, মানে টেট পরীক্ষায় পাশ করেছে, তাদের বলুন বিক্ষোভ করছে তারা। উপরন্তু আমাদের এই পশ্চিমবাংলার যে দলদাস পুলিশ তাদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে পড়ছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে ঘুগনি চপ বেচো। এর থেকে লজ্জার কি আছে বলুন তো? একদমই চলে যাব, কি বলবেন? এই যে বলছে যে ঘুগনি চপ বিক্রি করতে, কোনো পেশাটাই তো ছোট নয়। এই যে ওনারা বলছেন আজকে, এই যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বলছিলেন, মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছিল 2023 সালে, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ সংখ্যা 37% মহিলাদের। আজকে যদি মহিলাদের যদি সংরক্ষণ নিয়ে কথা বলতেই হয়, 543-এর মধ্যে সংরক্ষণ বিল সংরক্ষণ করতে হবে। তাহলে নরেন্দ্র মোদীকে বারাণসীর সিট ছাড়তে হবে, গান্ধীনগর থেকে অমিত শাহকেও সরতে হবে। তাহলে আজকে 11% যাদের মহিলা সদস্য সংখ্যা, তারা আবার বড় বড় কথা কি বলবে? তাদের এই বড় বড় কথা, এই মহিলা নীতি নিয়ে কথা বলা যায় না। উন্নাও থেকে হাতরাস থেকে সারা দেশ জুড়ে যেভাবে গণধর্ষণের ঘটনাগুলি ঘটে চলেছে, এবং যারা মহিলাদের সম্মান দিতে পারে না তাদের সম্বন্ধে আর কি বলবো? আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার নামই তো রয়েছে এপস্টিন ফাইলে। আমি চলে যাব। এই যে নিরাপত্তার প্রসঙ্গ উঠলো, দিদি নিরাপত্তা নিয়ে, মহিলা নিরাপত্তা নিয়ে কি বলবেন? এবং আরজি করের ঘটনা নিশ্চয়ই মনে রয়েছে, শুধুমাত্র আমাদের বাংলা নয়, গোটা দেশ আমরা দেখেছি কিভাবে আন্দোলন সেখানে হয়েছিল। আপনারাও কি সেই প্রতিবাদে পা মিলিয়েছিলেন? অবশ্যই পা মিলিয়েছিলাম। আজকের অভয়ার কাণ্ডটা দেখুন। আরে ওনার তার সঙ্গে কসবাজ, আমি শুধু অভয়ার কথা বলছি, যেটা বললেন উনি, আজকের অভয়ার মা এখনো চুল বাঁধে না। তার ওই নারী ছেঁড়া মানুষটাকে, যে মেয়েটাকে বড় করেছিল, যে একটা তিনি ডাক্তার হয়ে করবে বলেছিলেন এবং হয়েও ছিলেন, সেখানে আজকের তাকে কিভাবে ধর্ষণ হয়েছে, এবং প্রমাণ লোপাট ওর জন্য তারা কিভাবে আজকের মুখ্যমন্ত্রী আমাদের ব্যবহার করেছেন, যাদেরকে প্রমাণটা লোপাট হয়ে গেছে, যার ফলে বিচার এখনো পায়নি সেই মানুষটা এখনো একদমই বিচারাধীন একটা বিষয়, সেই বিষয় নিয়ে আমরা যাব না, কিন্তু এই নারী নিরাপত্তা নিয়ে তারাই বা কি ভাবছেন শুনবো। দাদা, নারী নিরাপত্তা নিয়ে আসল কথা বললেন। আজকে চিন্তা করুন না, যে যা অভয়া নিয়ে যেটা কথা হলো, সবার আগে যদি কেউ অ্যারেস্ট হয়, সেটা আমাদের কারা অ্যারেস্ট করেছে আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা ভালো মতো জানেন। আর যখন ফাইলটা এখন কাদের হাতে আছে? সিবিআই এর হাতে। তো সিবিআই কাদের পরিচালনায় এই রাজ্যে কাজ করছে? একটা ওয়ানের ছেলে পর্যন্ত বলে দেবে, ওয়ানের মেয়ে পর্যন্ত বলে দেবে সিবিআই কাদের হেলনে চলছে। আর ওনার মা, যারা ওনাদের ফাইলটা চেপে রেখেছে, ওনার মা সেই পার্টিতে জয়েন করে ভোটে দাঁড়াচ্ছেন। এর চেয়ে লজ্জার কী আছে? আমি যে বিষয়টাতে এবার আসবো, এই চুঁচুড়াতে প্রায় 3 লাখের কাছাকাছি ভোটার রয়েছে, এবং শিল্প হোক, শিক্ষা হোক, বিরোধীদের একটা অভিযোগ বারবার উঠে আসে, সিঙ্গুরের থেকে টাটাদের যাওয়ার ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসকেই তারা কাজ করায় দাঁড়ায়, এবং এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেই বিষয়টাও আছে। এখানকার মানুষ, একেবারে চুঁচুড়ার মানুষ, এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন দাদা? দেখুন, চুঁচুড়া একটা ঐতিহাসিক শহর, যে শহরে মানুষ আজ থেকে 20 থেকে 30 বছর আগে বামফ্রন্ট আসার কিছুদিন আগ পর্যন্ত মানুষ ঘুম দিয়ে উঠতো কলকারখানার আওয়াজ দেখে। এই ইউনিয়নবাজি সিপিএম থেকে আরম্ভ করে তৃণমূল লাস্ট টাইম পর্যন্ত তারা নিজের ইউনিয়নবাজি করে চুঁচুড়ার একটা অর্থনীতি জায়গাকে এরা নষ্ট করে দিয়েছে। করার পরে বেকার ছেলেদেরকে আরও বেকার করেছে, তাদের হাতে মদের বোতল ধরিয়েছে, তাদের মিটিং মিছিলে নিয়ে যাওয়ার জন্য রাত্রেবেলা করে মদ দেয়, সকালবেলা করে চল মিটিংয়ে, রাত্রেবেলা করে মদ দেয়। আর কিছু অংশ ছেলেকে কি করেছে, তারা মিউনিসিপ্যালিটিতে বিনা পয়সায় কাজে ধরিয়েছে, কাজে ধরিয়ে ঠিকমতো পয়সাটাও দেয় না। তাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাদের মিউনিসিপ্যালিটির লোক, তারাই আবার আন্দোলন করাচ্ছে তাদের চেয়ারম্যানের এগেনস্টে, করিয়ে সেই চেয়ারম্যানকে আবার সরাচ্ছে, আবার একটা নতুন চেয়ারম্যান আনছে। কি বলবেন, এই অভিযোগ তোলা হচ্ছে? আসলে ব্যাপার হচ্ছে, যাদের নিজের যে কথা আছে না, যে চালুনি করে ছুঁচের বিচার। আজকে ভোটে প্রার্থী ঘোষণা হয়েছে বিজেপির,
একের পর এক বিজেপির বড় বড় নেতারা তারা দল পরিবর্তন করছেন, বসে যাচ্ছেন, তারা আবার বিচার করছে তৃণমূলের কোথায় কি রয়েছে। এটা সব হচ্ছে হাস্যকর ঘটনা। দল পরিবর্তন তো সব দল থেকেই আমরা দেখি, বিশেষত নির্বাচন আসলেই যেন এটা একটা নাড়াঘাটা শুরু হয়। নির্বাচন আসলেই নাড়াঘাটা শুরু হয়, কিন্তু আজকে যেভাবে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে। বিজেপির যিনি প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি 5 বছর আগে কি করেছিলেন। সেই বিজেপির লোকেরাই তো এই সমস্ত কথাগুলো বলে বেড়াচ্ছে চারদিকে। তাহলে তাদের কাছ থেকে আর কি দেখবো? আজকে প্রার্থী প্রচার করছে, এক গোষ্ঠী বসে আছে, এক গোষ্ঠী উঠে আছে। এই যে বিষয়গুলো বলছে, তারা আবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী নিয়ে আলোচনা করছে। প্রার্থীর প্রসঙ্গ যখন আসবো তখন একেবারে জিজ্ঞাসা করতেই হয়, এবারে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি কিন্তু ইতিমধ্যেই এখানে ঘর ভাড়া নিয়েছেন, এবং কতটা সত্যি চুঁচুড়ার মানুষের ঘরের ছেলে হয়ে উঠতে পারছেন, কি বলুন, কতটা চুঁচুড়ার মানুষের ঘরের ছেলে হয়ে উঠতে পারছেন? প্রচার করছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষ সাদরে গ্রহণ করছে দেবাংশু ভট্টাচার্যকে। হ্যাঁ, এবং আমরা আশা করছি দেবাংশু ভট্টাচার্য প্রায় 30-35 হাজার ভোটে চুঁচুড়া থেকে জয়যুক্ত হবেন, আমাদের তাই মনে হয়। এবং কতটা ঘরের ছেলে হয়ে উঠতে পারছেন বলে মনে করছেন? আমাদের সুবীর নাগ 50,000-এর বেশি ভোটে জিতবেন, এটা আমাদের বিজেপি কেন সারা মানে হুগলি চুঁচুড়া বিধানসভার লোক জানে আমাদের সুবীর নাগ 50,000-এর বেশি ভোটে জিতবে। আর উনি বলছেন না যে অভয়ার সিবিআইয়ের হাতে আরে তৃণমূলের লোকেরা তো সব লোপাট করে দিয়েছে, প্রমাণ যদি না পায় কোনো কেস করতে পারবে? সিবিআই কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। পাঁচিল তুলে ভেঙে রাতারাতি একদম পুরো লোপাট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঘরের ছেলে বলছে। যে মানে রাজনৈতিক পীঠস্থান হুগলি জেলার, আপনি পরপর 4-5টা বিধানসভায় দেখুন তৃণমূল নিজের চুঁচুড়া থেকে পারেনি ক্যান্ডিডেট দিতে, চন্দননগরে পারেনি ক্যান্ডিডেট দিতে, সপ্তগ্রামে পারেনি ক্যান্ডিডেট দিতে। তা এই লোকালে কি একটা নেতৃত্ব তৈরি করতে পারেনি যারা? বেশ, একেবারে সরাসরি চলে যাব। অসিত মজুমদার 3-3বারের বিধায়ক, কিন্তু এবারে তিনি টিকিট পেলেন না, তাকে সরিয়ে আমরা দেখলাম দেবাংশু ভট্টাচার্য, তাকে দাঁড় করানো হয়েছে। কোথাও গিয়ে দলের মধ্যে এটাও কি একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে ভোট বাক্সের ক্ষেত্রে? প্রথমত দল কাকে প্রার্থী করবে এটা একান্তই দলের সিদ্ধান্ত। তো দল দেবাংশু ভট্টাচার্যকে এখানে প্রার্থী করেছে, গত 3 বার 15 বছর ধরে অসিত মজুমদার পরিষেবা দিয়েছেন, এটা দলের সিদ্ধান্ত। দলের কর্মীরা সেই সিদ্ধান্তকে, দিদির সিদ্ধান্তকে চূড়ান্ত শিরোধার্য মনে করে গা ঘামাচ্ছেন। দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে যিনি প্রার্থী সুবীর নাগ, তাকে কোনো অসম্মান করব না, তিনি আমার থেকে অন্তত বয়সে বড়, আমার কাছে শ্রদ্ধেয় যেহেতু তিনি আমার থেকে বয়সে বড়। কিন্তু বিষয় হচ্ছে তিনি তো মিঠুন চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ, কারণ মিঠুন চক্রবর্তী হচ্ছেন কোবরা আর ইনি হচ্ছেন নাগ। তো চুঁচুড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানেন কোনো নাগকে ভোট দেওয়া মানে কেউটে সাপকে আমন্ত্রণ জানানো, এটা এক। আর ওখানে আমার দিদি বললেন না, উনি বললেন যে অভয়াকাণ্ড আরজি করে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, এই তথ্য প্রমাণ লোপাটের যে ব্যাপারটা না, এটাও প্রমাণ সাপেক্ষ। এটাও সিবিআইকে প্রমাণ করতে হবে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং কারা সেই তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত। 1, 2 হচ্ছে আমরা যারা ভারতবর্ষের পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানসম্মত গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, আমরা এখানে সংসদীয় গণতন্ত্রকে মান্যতা দিই। আমরা বিশ্বাস করি 2 ধরনের আদালত আছে, একটা আইনের আদালত, একটা জনতার আদালত। আরজিকর ঘটনা হবার পরে, আমি কোনো ভিন রাজ্যে যাচ্ছি না, পশ্চিমবাংলার কথা বলছি, আরজিকরের ঘটনা হবার পরে পশ্চিমবাংলার 6টা বিধানসভা কেন্দ্র, কোচবিহার থেকে বাঁকুড়া, ওদিকে পশ্চিম মেদিনীপুর থেকে উত্তর 24 পরগনা, বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার জুড়ে 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। বাংলার মানুষ 6টা বিধানসভা কেন্দ্রে ঘাসের ওপর জোড়া ফুল ফুটিয়ে বার্তা দিয়েছিলেন। চুঁচুড়ার প্রসঙ্গে আবার চলে আসবো দাদা আপনার কাছে। এই যে অসিত মজুমদারের প্রসঙ্গ উঠলো, 11, 16, 21 3-3বারই তিনি এখানে আপনাদের চুঁচুড়ার বিধায়ক ছিলেন, চুঁচুড়ার মানুষের বিধায়ক ছিলেন, কিন্তু পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে জেতার মার্জিনটা প্রতিবার কমেছে কেন? কোথাও গিয়ে পরিষেবা নিয়ে কি মানুষের মধ্যে একটা অসন্তোষ? হয়তো খামতি ছিল, যেহেতু মানুষের চাহিদা দেখবেন দিন দিন মানুষের চাহিদা বাড়ে। আগে আমাদের এইখানটা 10 বছর আগে, 15 বছর আগে এই জাস্ট এই চুঁচুড়ার যেখানটা আপনি আমাদের সঙ্গে কথা বলছেন সেই পরিস্থিতি কি ছিল আর আজকের পরিস্থিতি কি আছে সেইটা দেখুন। আজকে এখানে লাইট লাগানো আছে, সব আছে, আর 2 দিন পরে মানুষ আবার বলবে যে এইখানটা একটা ব্যাডমিন্টনের কোর্ট করে দেওয়া হোক, এখানে টেবিল টেনিস কোর্ট করে দেওয়া হোক। মানুষের চাহিদা বাড়ে, সব সময় মানুষের চাহিদা বাড়ে। কখন চাহিদা বাড়ে? যখন তার কিছু চাহিদা পূর্ণ হয়। একদমই। বেশ,
চাহিদা পূর্ণ হলেই চাহিদা বাড়ে, কিন্তু পরিসংখ্যান যেরকম বললাম যদি দেখা যায় প্রায় 44,000-এর বেশ খানিকটা বেশি ভোটে 2011-এ জয়লাভ, 2016-তে গিয়ে সেটা দাঁড়িয়েছিল 29,500-এর কাছাকাছি এবং 21-এ 18,500-এর কাছাকাছি। পরিসংখ্যান হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেখানে কোথাও গিয়ে কি মানুষের একটা অসন্তোষ, যে পরিষেবা নিয়ে তারা প্রার্থীকে ভোট দিয়েছিলেন সেটা কি পূরণ হয়নি, কি বলবেন? একাধিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি সমৃদ্ধকারী শহর এবং এই শহর বারংবার বিভিন্ন রাজনৈতিক নেতাকে এখানে তুলে ধরেছে, শুধু পশ্চিমবাংলা না, আমি ভারতবর্ষের পরিষেবার ক্ষেত্রে নেতৃত্ব। জিজ্ঞাসা করছি। আমি কথাটা শেষ করতে দিন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম একজন বহিরাগত এখানে এসেছে এবং সে স্বাভাবিকভাবে এখানকার শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে অবগত ছিল না, তাই জন্যে আমাদের এখানে একাধিক জিনিস অনুন্নয়ন হয়েছে। আজকে আমাদের এখানে জেলা সদর হাসপাতাল রয়েছে, আয়াদের দাবদাপানি ছাড়া এই জেলা সদর হাসপাতাল ন্যূনতম চিকিৎসার সুযোগ নেই। আমাদের এখানে ডানলপ কারখানা রয়েছে, বিকল অবস্থায় যন্ত্রপাতিগুলো চোরা পথে বিক্রয় করে দিয়েছে এখানকার এমএলএ এমপিরা। আমাদের এখানে শিক্ষাঙ্গনগুলো রয়েছে, সোম ট্রেনিং স্কুল, ডাফ হাই স্কুল, এগুলো তৎকালীন যুগে এক সমৃদ্ধকারী স্কুল হিসেবে পরিগণিত হতো, আজকে তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কারণ শিক্ষা ব্যাপারীরা এখানে ব্যাঙের ছাতার মতন গজিয়ে তুলেছে এখানে প্রাইভেট শিক্ষা কেন্দ্র, ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে এখানে স্বাস্থ্য কেন্দ্র। কেন? মোটা মোটা টাকা ব্যয় করে এখানে স্বাস্থ্য যারা আরোগ্য লাভের আশায় যায়, আর সাধারণ মানুষ ইতিমধ্যেই আমরা কথা বললাম, তারা বলছেন যে ঘরের ছেলে হয়ে উঠেছে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনারা কি বলবেন? অতিথি 4 দিনের জন্য ঘরের ছেলে হতে পারে, তাদের ঘরের জন্য, পাড়াবাসীর কাছে কখনো সে ঘরের ছেলে হতে পারে না। দেবাংশু আমাদেরও ঘরের ছেলে, 4 দিনের জন্য, ভোটের 4 তারিখ পর আবার সে পলায়ন করবে এখান থেকে। সুতরাং ঘরের ছেলে, যে এখানে সংস্কৃতির সাথে যুক্ত, যে এখানে খেলার মাঠের সাথে যুক্ত, যে এখানে প্রত্যেকটা ধুলিকণার সাথে যুক্ত, সেটা হলো সুবীর নাগ। আর সুবীর নাগই ঘরের ছেলে, এটা আপামর সাধারণ মানুষ জানে এবং সেটাকেই স্বীকৃতি দান করে। কি বলবেন? এবং একই সঙ্গে ডাবল ইঞ্জিনের প্রসঙ্গ তুলব। সবসময় আমরা দেখেছি যে বিজেপির রাজ্য নেতৃত্ব বলুন, কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, যখন তারা এ রাজ্যে আসে তখন তারা বলেন ডাবল ইঞ্জিনের সরকারের কথা এবং তাহলে উন্নয়ন হবে। সত্যি কি ডাবল ইঞ্জিন হলে আরো বেশি পরিমাণে পরিষেবা, আরো বেশি উন্নয়নের আশা রাখা যায়? না, আমি এটাতে আসছি। তার আগে বলি, বিজেপির আমার বন্ধু তিনি বললেন অতিথি দেবাংশু ভট্টাচার্যকে, হয়তো ওনার দিক থেকে উনি ঠিক বলেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির সমর্থক হয়ে উনি নরেন্দ্র মোদীকে এত বড় কটাক্ষ করবেন ভাবতে পারিনি। কারণ দেবাংশু ভট্টাচার্য এই বাংলার ছেলে হয়ে যদি বালি থেকে চুঁচুড়া এসে অতিথি হয়, তাহলে নরেন্দ্র মোদী গুজরাট থেকে বাংলা এসে কি? উনি আমাদের প্রধানমন্ত্রী। এটাই হচ্ছে মমতা, নরেন্দ্র মোদী এই বাংলার সবচেয়ে বড় বহিরাগত। একটা প্রধানমন্ত্রীকে নিয়ে ডিবেট করছে, লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। ছি ছি, প্রধানমন্ত্রী বুঝতে শিখুন, উনি বিশ্ব জানে না, বিশ্বের রাষ্ট্রের কাছে একজন সম্মানীয় ব্যক্তি, সেই প্রধানমন্ত্রীকে আপনারা অবহেলা করছেন। ফর্ম ফিল আপ করাচ্ছে বিজেপি, 3,000 টাকা ফর্ম ফিল আপ হচ্ছে যে আমরা সরকারে এলে 3,000 টাকা করে আমরা লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার দেবো। আরে অন্নপূর্ণা ভান্ডার একটা মহিলা পায়নি, দিল্লি পায়নি। 10,000 টাকা করে, 10,000 টাকা করে বিহারে 10,000 টাকা করে দিয়েছে। সেটা কে নিয়েছে? সেটা কে নিয়েছে? নারে বুলডোজার দিয়ে। এই ডাবল ইঞ্জিনের প্রসঙ্গে আসবো। ডাবল ইঞ্জিনের সরকার হলে, ডাবল ইঞ্জিনের আসবো, সবার কাছে আসবো। ডাবল ইঞ্জিনের সরকার হলে দাবি করা হচ্ছে যে আরো বেশি উন্নয়ন হবে, আরো বেশি পরিষেবা হবে। ডবল ইঞ্জিন সরকার হলে, আরে দাঁড়াও না রে ভাইবা, ডবল ইঞ্জিন সরকার হলে, ডবল ইঞ্জিন সরকার হলে কি দেখতে পাবো? যেরাম বিহারে দেখেছি ডবল ইঞ্জিন সরকার হবার পরে শিবের মূর্তি, হনুমানের মূর্তি গলায় চেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আগামী দিনে বাংলার যত পাড়ার শেতলার থান আছে, খালিদ থান আছে, সব টেনে বের করবে বিজেপি। বিজেপি হিন্দু বিরোধী দল, এই কথাটা আমি বলছি না, শঙ্করাচার্য বলছে। বিজেপি হচ্ছে সর্বপ্রথম বাংলা বিরোধী দল। কারণ হচ্ছে ওরা যেভাবে বাংলার মানুষের বিরুদ্ধে বঞ্চনা করছে, তাতে করে দাঁড়িয়ে বাংলার মানুষ কোনোদিনও বিজেপিকে মেনে নেবে না। হ্যাঁ, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল ভার্সেস বিজেপির লড়াইটা হচ্ছে না, যত না লড়াই হচ্ছে তার থেকে অনেক বেশি লড়াই হচ্ছে তৃণমূলের সাথে ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনকে একটা কাঠের পুতুল বানিয়ে নরেন্দ্র মোদী ব্যবহার করছে ভারতবর্ষে।
আসবো আপনার কাছে, আসবো দাদা। ডাবল ইঞ্জিন সরকার যদি হয় কি মনে করছেন আরো অনেক বেশি পরিষেবা অবশ্যই পাবে? অগ্রগতি হবে। আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখুন, শিল্পতে উন্নত, আজকে শিক্ষাতে উন্নত, স্বাস্থ্যতে উন্নত, একমাত্র অবনতির তলে আমাদের এই পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবে ডাবল ইঞ্জিন সরকার না হয়েও আসাম বলুন বা ওড়িশা বলুন, সেখানে যে উন্নয়ন হয়েছে, পশ্চিম বাংলায় কি সেই উন্নয়ন দেখতে পাই? কখনোই না, সেটা তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে 8 বছরের বালিকা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সুরক্ষিত নয়। যে আমাদের তৃণমূলের ক্যান্ডিডেট, তার বাবা গুজরাটে কাজ করে, মানে বাংলায় কাজ করতে পারে না। আমাদের ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেখানকার কর্মসংস্থান দেখুন, বাংলা থেকে কত লোক আস্তে আস্তে অন্য রাজ্যগুলো চলে যাচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার না হয়েও আসাম বলুন, আমরা উড়িষ্যা বলুন, যে উন্নয়ন দেখেছি, এখানে কি সেই উন্নয়ন পাচ্ছেন? আমি বলছি চুঁচুড়ায় ট্রিপল ইঞ্জিন হবে, চুঁচুড়ায় ট্রিপল ইঞ্জিন হবে। রাজ্যে মামাটি মানুষের সরকার একটা ইঞ্জিন, পৌরসভার চেয়ারম্যান আমাদের তৃণমূল কংগ্রেসের ডাবল ইঞ্জিন, চুঁচুড়ার বিধায়ক দেবাংশু বর্চা। চুঁচুড়ায় ট্রিপল ইঞ্জিন হবে, ডবল ইঞ্জিনের থেকে বেশি উন্নয়ন হবে, ট্রিপল ইঞ্জিন হবে চুঁচুড়া। 15 বছরে তাহলে চুঁচুড়ার মানুষ ঠিক কি পেয়েছে? যে জায়গায় বাবেরা ছেড়ে গেছিল, সেই জায়গা থেকে এই 15 বছরের যদি উন্নয়নের খতিয়ান জানাতে বলা হয়। আমি বলছি 15 বছরে চুঁচুড়ার মানুষ সার্বিক উন্নয়ন পেয়েছেন বলেই পরস্পর 15 বছর, মানে পরস্পর 3টি বিধানসভা কেন্দ্রে অসিত মজুমদার নির্বাচিত হয়েছেন। এবার বিতর্কটা এখানে যে যদি আমরা বলি, উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন, যদি আমরা বলি যে বিধানসভায় তৃণমূল নির্বাচিত হয়েছে, যেটা সত্য, তাহলে ওনারা পাল্টা বলতে পারেন রিগিংয়ের কথা, ছাপ্পার কথা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে বিধানসভা এবং লোকসভা নির্বাচন, আমি পৌরসভা পঞ্চায়েত বলছি না, বিধানসভা লোকসভা নির্বাচন হয় কেন্দ্রীয় বাহিনীর অধীনে। কেন্দ্রীয় বাহিনী ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। 2016 আর 21 দুটো বিধানসভা কেন্দ্রীয় বাহিনীর অধীনে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যথাক্রমে রাজনাথ সিং এবং অমিত শাহ। তার মধ্যেও যদি রিগিং আর ছাপ্পা হয়, তাহলে এর দায়টা কিন্তু কেন্দ্রীয় সরকারের, ভারতীয় জনতা পার্টির। কি বলবেন? পার্টির হয় না, প্রশাসন হয় নিরপেক্ষ। তার মানেই বোঝা যায় আমাদের বিরোধী যারা বা তৃণমূল কংগ্রেস যে সরকার চালায়, তারা প্রশাসনটাকেও চালায়। আমাদের সরকার দেশের ক্ষমতায় থাকতে পারে, কিন্তু প্রশাসনিক সত্তা আর রাজনৈতিক সত্তা দুটোকে কিন্তু আমরা আলাদা রেখে, আমরা মানুষের জন্য যে কাজ করার সরকার করে, আর আমরা মানুষের জন্য আন্দোলন করার জন্য আমরা রাজনৈতিক। দাদা, আপনাকেও জিজ্ঞাসা করব, এই 15 বছরে সত্যি যে অবস্থা চুঁচুড়া ছিল 15 বছরের আগে, তারপরে যদি উন্নয়ন বা পরিষেবার দিকে চোখ রাখেন, কতটা পরিবর্তন হয়েছে, কতটা চেঞ্জ এসেছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক কতটা হয়েছে? দেখুন, প্রথমেই বলেছি চুঁচুড়া শহর শিল্প, সাহিত্য, সংস্কৃতির সমৃদ্ধশালী শহর। একাধিক ঐতিহাসিক ব্যক্তিত্ব এখানে বাস করেছে, কিন্তু আমরা দেখেছি তারা সবাই বিস্মিত হয়ে গেছে। এই যে মনীষী মহামানবদের নিয়ে কথা বলে, আমি এই ভাইটাকে বলছি, আজকে বলুক তো 150 পালন হচ্ছে বন্দে মাতরম। এই চুঁচুড়া শহর থেকে উদ্ঘাটিত হয়েছিল বন্দে মাতরম। কেন বন্দে মাতরমের 150 এখানে পালন করা হলো না? কেন বন্দে মাতরমের অঙ্গহানি করা হলো? এখানে একাধিক ক্ষেত্র রয়েছে যেগুলো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একাধিক মানুষ এসেছে। আমাদের এখানে এই খেলার মাঠ রয়েছে, এই খেলার মাঠকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এখানে কোনো শিল্প স্থাপিত হয়নি, কোনো শিক্ষা নেই, কোনো স্বাস্থ্য নেই। সামগ্রিক দিক থেকে ভেঙে পড়েছে চুঁচুড়ার পরিকাঠামো। বেশ 2011 সালে যদি দেখি, তাহলে এই হুগলি পট পরিবর্তনের ক্ষেত্রে ইতিহাস রচনা করেছিল। এবারও কি সেরকম কোনো দিক নির্দেশ করবে? দাদা, 2011 যদি দেখি, এই হুগলি কিন্তু পট পরিবর্তনে একটা ইতিহাস রচনা করেছিল। এবারও কি সেরকম কিছু দিক নির্দেশ করবে? একদম। কি দিক নির্দেশ করবে? দিক নির্দেশ করবে মানে আজকে যে প্রার্থী হয়েছে আমাদের দেবাংশু ভট্টাচার্য, প্রায় 30 আগেই বললো আমার ভাই, 30,000 যে আরো অনেক উন্নয়ন হবে, মিলিয়ে নেবেন কতটা। তাহলে পট পরিবর্তনের দিক নির্দেশ করছে না, আপনারা বলছেন যে আবারও থাকবে। না, আমার কাছে কথা হচ্ছে, উনি যে এত লাফাচ্ছেন, ভবানীপুরে পাঠা বলি হবে আর নন্দীগ্রামেও পাঠা বলি হবে। শুভেন্দু অধিকারীর দুটো গদি গেল, দু নৌকায় পা দিলে কি হয় সেটা দেখা যায়। ভবানীপুরে পাটি বলি হচ্ছে না, সিঙ্গুরে নয়, ভবানীপুরে পাটি বলি হচ্ছে, ভবানীপুরে পাটি বলি হচ্ছে। যেভাবে মহিলাদের উপর
হচ্ছে নির্যাতন, হারবে, এবার হারাই চটি। আমাদের মুখ্যমন্ত্রী হারছে, হারবে, হারবে। সব শেষে যেটা জিজ্ঞাসা করব, যেহেতু এবারে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু, আমরা জানি খেলা হবে যে গানটা একেবারে ভাইরাল হয়েছিল, এবারে এই চুচুড়াতে কে খেলবে, কে কত গোল দেবে? দাদা, খেলা হবে গানটা নিশ্চয়ই মনে আছে, এবারে চুচুড়ায় কে বেশি গোল দিতে চলেছে? স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির সুবীর নাগ একাধিক গোল দিয়ে একাদশ টিমের খেলা নয়, এইখানে সম্পূর্ণ চুচুড়াবাসী আর শাসক দলের খেলা। এখানে বিপুল পরিমাণে আমরা গোল দিয়ে জয়লাভ করব, এটা অবশ্যই বলতে পারি। সাধারণ বলছে চলে যাবো দাদা, খেলা হবে, এবারে কে বেশি গোল দেবে? খেতে পারবেন তো? আপনি মাছ মাংস খেতে পারবেন? আপনি মাছ মাংস খেতে পারবেন? আমারই ভাই পিচ দিয়েছিলেন যে হ্যাঁ, ওনারা খেলা হবের কথা বলছেন। খেলা হবে স্লোগানটা যার থেকে ধার করে টুকলি করে বলছে সে এখানে প্রার্থী হয়েছে। সৃষ্টি কোনোদিন স্রষ্টার থেকে বড় হতে পারে না। যিনি বলেছেন খেলা হবে তিনি কত গোল দেবে? সেটা মানুষ ঠিক করবে। আমরা তো বিজেপির মতো গণৎকার নই, আমরা মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, মানুষ ঠিক করবে। একদমই, চুচুড়ার মানুষ ঠিক করবেন যে আগামী দিনে কে শেষ হাসি হাসবে, এবং তার জন্য অবশ্যই নজর রাখতেই হবে চৌঠা মের দিকে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে একটা পালস বোঝার চেষ্টা করলাম, ভাইস বোঝার চেষ্টা করলাম যে এই চুচুড়াতে ভোটের হাওয়া কোন দিকে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে অর্পিতা, দাওয়াল।